প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এসএসসি আইসিটি চতুর্থ অধ্যায় HTML 2024 সালে বিভিন্ন বোর্ডে আগত এমসিকিউগুলো নিয়ে আজকের ক্লাস পার্ট 1। প্রথম পর্বে আমরা 25টি এমসিকিউ নিয়ে আলোচনা করব, আরেকটি পার্টে হয়তো বাকি এমসিকিউগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে, নিচের কোনটি টেক্সট এডিটর? নোটপ্যাড, পাইথন, জাভা, ওরাকল। এখানে টেক্সট এডিটর হলো নোটপ্যাড। আমরা নোটপ্যাড এমন একটি প্রোগ্রাম যেখানে HTML এর কোডগুলো লেখা হয় এবং সেখান থেকে .html দিয়ে সেভ করার পর আমরা ব্রাউজার দিয়ে ওপেন করলে ওয়েব পেজের মতো দেখতে পাই। আর প্রশ্নে দেওয়া বাকি তিনটি প্রোগ্রাম ওরাকল, জাভা, পাইথন এগুলো হলো মূলত প্রোগ্রামিং ভাষা। তৃতীয় নম্বর প্রশ্ন, .com google.com কি? google.com হলো একটি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হলো এমন এক ধরনের টুলস যার সাহায্যে ইন্টারনেটের অজস্র সার্ভার থেকে প্রয়োজনীয় যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। কয়েকটি বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগল, আমাজন, বিং, আস্ক এগুলো আমরা এখানে লিখেছি। এর বাইরে অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, সবগুলোর নাম আমাদের মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে, নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? নতুন ট্যাব এর মাধ্যমে যখন কোনো একটি ওয়েব পেজে খুলব তখন আমাদের টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এখানে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। সিনট্যাক্সটি নিচে লিখে দিয়েছি। href ইকুয়াল টু, এখানে লিখতে হয় অ্যাঙ্কর ট্যাগ href হবে। এখানে href ইকুয়াল টু টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। এখানে ব্ল্যাঙ্ক হলো অ্যাট্রিবিউট ভ্যালু, মূলত অ্যাট্রিবিউটটি হলো টার্গেট। তাই এখানে ব্ল্যাঙ্ক এবং টার্গেট দুটো দেখার সাথে সাথে কেউ যেন ব্ল্যাঙ্ক দাগ দিয়ে না ফেলো। মূলত অ্যাট্রিবিউট হলো টার্গেট এবং টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু হলো ব্ল্যাঙ্ক। এখানে আমাদেরকে টার্গেটকে জিজ্ঞেস করেছে। এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি? এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য আমরা সাধারণত ব্রেক ট্যাগটি ব্যবহার করি। বিআর ট্যাগ, বিআর হলো ব্রেক ট্যাগ, এটি একটি এমটি ট্যাগ, এই ট্যাগের কোনো ক্লোজিং নাই। আর প্রশ্নপত্র তো বাকি তিনটি ট্যাগ, টিডি টেবল ডাটা, টিএইচ টেবল হেডিং এবং টিআর হলো টেবল রো বোঝাতে মূলত ব্যবহৃত হয়। আমাদের পঞ্চম প্রশ্ন, HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? আমরা জানি HTML স্টার্ট এবং HTML ক্লোজ, এই গ নম্বর যে অপশনটি রয়েছে এখানে মূলত পুরো HTML ডকুমেন্টটিকে লেখা হয়। তাহলে সম্পূর্ণ ডকুমেন্ট লেখার জন্য HTML স্টার্টিং কোড এবং এর মাঝখানে প্রয়োজনীয় কোডগুলোর অধীনে আমরা আমাদের কন্টেন্টগুলোকে লিখব, সবশেষে আবার HTML ট্যাগ ক্লোজ করে দিব। এটি হলো HTML এর সম্পূর্ণ কন্টেন্ট ধারণ করার কোড। HTML ট্যাগের চিহ্ন কোনটি? এখানে অনেকগুলো চিহ্ন আমরা দেখেছি। সাধারণত এই ক নম্বর যে অপশনটি দেওয়া আছে, অ্যাঙ্গেল বা কৌণিক বন্ধনী দিয়ে যে HTML কিওয়ার্ড লিখি তাকে আমরা ট্যাগ বলি। সুতরাং ট্যাগ হলো মূলত কৌণিক বন্ধনী বা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লেখা কোনো নির্দেশের সংক্ষিপ্ত রূপ এবং এই কৌণিক বন্ধনী প্রথমটাকে বোঝায়। 7 নম্বর প্রশ্ন, সঠিক HTML সিনট্যাক্স কোনটি? কিসের সঠিক? এখানে কয়েকটি HTML সিনট্যাক্স দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথমটা তো আমরা এমফাসাইজ করার জন্য সাধারণত ইএম ট্যাগ ব্যবহৃত হয়, কিন্তু এখানে ইএম শেষে আবার এই ক্লোজিং আমরা জানি স্টার্টিং ট্যাগ ইএম দিয়ে লেখা হয়, ক্লোজিং ট্যাগ দিয়ে লেখা হয় স্ল্যাশ প্রতীক দিয়ে, তারপর ট্যাগের নাম। এখানে স্ল্যাশ প্রতীক পরে দেওয়া হয়েছে তাই ভুল। 2 নম্বর ট্যাগে বি ট্যাগ স্টার্টিং বোল্ড টেক্সট, বি ট্যাগ ক্লোজিং এখানে দেওয়া হয়নি তাই এটি ভুল। 3 নম্বর ইটালিক আই ট্যাগ, ইটালিক কন্টেন্ট আছে এবং আই ট্যাগ সুন্দরভাবে ক্লোজ করা হয়েছে, আগে স্ল্যাশ তারপর ট্যাগের নাম, এটি হলো ক্লোজিং ট্যাগ, এটি সঠিক। এবং 4র্থ নম্বরে আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করি, তাও ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ব্যাকস্ল্যাশের পরিবর্তে ফ্রন্ট স্ল্যাশ ব্যবহার করা হয়েছে। আমরা জানি একটি ট্যাগ স্টার্ট করা হয় ট্যাগের নাম দিয়ে, ট্যাগের ভিতর কন্টেন্টটি লেখা হয় ইটালিক, এটি হলো আমাদের পেজের দৃশ্যমান কন্টেন্ট। এরপর এই স্ল্যাশ প্রতীকটি দিয়ে ট্যাগের নাম আবার ক্লোজ করে দেওয়া হয়, এই স্ল্যাশটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ, কিন্তু এখানে ভুলে ফ্রন্ট স্ল্যাশ দেওয়া হয়েছে বা অন্য জায়গায় স্ল্যাশ প্রতীকটি পরে দেওয়া হয়েছে, তাই এই অপশনগুলো ভুল ছিল। আমরা একটি ওয়েবসাইট কয়টি অংশ থাকে? একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? রাজশাহী বোর্ড 2024-এ আসছে। ওয়েবসাইটে মূলত অংশ থাকে দুইটি, হেড ট্যাগ এবং বডি ট্যাগ। এখানে একটি HTML কোড দেওয়া হয়েছে, পি ট্যাগের অধীনে এ, সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে 2 লেখা, সাবস্ক্রিপ্ট ক্লোজ, আবার বি ট্যাগ এর মধ্যে প্রথমে সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে 2 এবং পরে সাবস্ক্রিপ্টের মধ্যে 2 লেখা আছে, অর্থাৎ এ স্কোয়ার B2 এই আউটপুটটি দেখা যাবে। এখানে আমরা যে অপশনটি দেখিয়েছি গ নম্বরে এ স্কোয়ার বি, এই তোমরা যারা উপরে লেখার জন্য সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করা হয় এবং নিচে কোনো ডকুমেন্টকে উপস্থাপন করা, কোনো টেক্সটকে উপস্থাপন করার জন্য সাবস্ক্রিপ্ট ট্যাগ SUV ব্যবহার করা হয়, SUV। তাহলে এই কোডটির সঠিক আউটপুট গ নম্বর এ স্কোয়ার B2। 10 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় হেডিং কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অনেকবার এই প্রশ্নটি বোর্ডে আসছে।
আমরা জানি HTML এর 6টি হেডিং রয়েছে। সবচেয়ে বড় হেডিং হলো H1 এবং সবচেয়ে ছোট হেডিং হলো H2, H6। H1 হলো সবচেয়ে বড় হেডিং এবং H6 হলো সবচেয়ে ছোট হেডিং। 11 নম্বর প্রশ্ন দেওয়া আছে, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে ইন্ডেক্স লিখে, এর নিচে SSC কথাটি 4 বার লেখা হয়েছে। তো এখানে তারা বলছে যে উদ্দীপকে 3 নং লাইনের লেখাটির জন্য সিনট্যাক্স কোনটি হবে। 3 নং লাইনে কী লেখা আছে? 3 নং লাইনে লেখা আছে হচ্ছে যে 3 দিয়ে SSC ICT। এই 3 কিন্তু নম্বর 3 যখন আমরা ট্যাগে উপস্থাপন করি তখন সঠিক ট্যাগ এখানে আমরা H3 বা H4 আমরা এখানে H3 দিয়ে লিখব, এখানে H3 দিয়ে লিখব আমরা। 3 নাম্বার যেহেতু 3 দেওয়া, তাই আমরা H3 ট্যাগ ব্যবহার করব এখানে, এটি সঠিক অপশন। এখানে উত্তর হবে H3। ওয়েল টাইপ ইকুয়াল টু এ স্টার্ট ইকুয়াল টু 4 এর আউটপুট কেমন হবে? অর্ডার লিস্টের জন্য আমরা ওয়েল ট্যাগ ব্যবহার করি এবং টাইপের ভ্যালু যখন এ লিখি তখন অ্যালফাবেটিক লিস্ট তৈরি হয়। স্টার্ট ইকুয়াল টু 4 দিয়ে বোঝানো হয় আসলে কোন নাম্বার অ্যালফাবেট থেকে আবার লিস্টটি তৈরি হবে। এখানে 4টি অপশন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অপশন। এবং এখানে স্টার্ট ইকুয়াল টু 4 দ্বারা বোঝাচ্ছে 4 নম্বর লেটার ABCD, অর্থাৎ আমার লিস্টটা শুরু হবে ডি থেকে, তাহলে DEF এরকম একটি তালিকা তৈরি হবে যদি আমরা স্টার্ট ইকুয়াল টু 4 লিখি এবং টাইপ ইকুয়াল টু এ লিখি। এখানে দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে, একটি টাইপ, একটি অ্যাট্রিবিউট, একটি হলো স্টার্ট। নিচের কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? টেক্সটকে ফরম্যাট করার জন্য যে এলিমেন্টগুলো ব্যবহার করা হয় এর মধ্যে সবচেয়ে সর্বাধিক ব্যবহৃত টেক্সট এলিমেন্ট ট্যাগ হলো বোল্ড ট্যাগ। আর এই BR সাধারণত লাইন ব্রেকের জন্য ব্যবহৃত হয়, OL অর্ডার লিস্টের জন্য ব্যবহৃত হয়, অ্যাঙ্কর ট্যাগ হাইপার লিঙ্কের জন্য ব্যবহৃত হয়। তাই এখানে ব্যবহৃত মূলত ফরম্যাটিং ট্যাগ হলো B। আরও কয়েকটি ফরম্যাটিং ট্যাগ বোল্ড, B, ইটালিক, I, আন্ডারলাইন, U, ডেল ট্যাগ এবং বিগ ট্যাগ, স্মল ট্যাগ, স্ট্রাইক ট্যাগ ব্যবহার করা হয়েছে। এগুলো বহুল প্রচলিত ফরম্যাটিং ট্যাগ। পরবর্তী প্রশ্ন, দুটো ডকুমেন্টের সংযোগকে কি বলা হয়? সবাই জানো তোমরা, হাইপার লিঙ্ক বলা হয়। হাইপার লিঙ্কের মাধ্যমে 2 বা ততোধিক ডকুমেন্টকে সংযোগ স্থাপন করা হয়। 15 নম্বর প্রশ্ন, ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? ঠিক আগের প্রশ্নটি আবার রিপিট হয়েছে, চট্টগ্রাম বোর্ড 2024-এ অন্যভাবে আসছে। হাইপার লিঙ্ক করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি, অ্যাঙ্কর ট্যাগ স্টার্ট। এখানে মাঝখানে অ্যাঙ্কর ট্যাগের রিলেটেড যে অ্যাট্রিবিউট সেগুলো সহ অন্যান্য বিষয়গুলো লেখা হয়, শেষে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করা হয়। তাহলে এই ছিল দুটো ডকুমেন্টকে বা ওয়েব পেজের লিঙ্ক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ কীভাবে ব্যবহার করা হয় তার একটি নিয়ম। একাধিক রোকে মার্চ করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? একাধিক রোকে যখন আমরা মার্চ করি তখন এখানে একটি উদাহরণ দিয়েছি, রোকে মার্চ করা। এখানে 1 নম্বর রোতে আছে 101, 2 নম্বর রোতে আছে 102। এই 1, 2 দুটো রো একসাথে জিপিএর কলামে 1 হয়ে গিয়েছে, কারণ দুজনের জিপিএ 5। সেজন্য এখানে দুবার জিপিএ 5 না লিখে একটি বক্সের মধ্যে বা একটি সেলের মধ্যে 5 লেখা হয়েছে। এই সেলটি মূলত দুটো রোয়ের সমান জায়গা নিয়েছে, এটিকে বলা হয় রো স্প্যান। এই রো স্প্যান অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা দুটো রোকে মার্চ করি। 17 নম্বর প্রশ্ন, টেবিল বডিকে সারিতে তৈরিতে টেবিলের সারি তৈরিতে আসলে মূলত টেবিল বডিতে যদি আমরা সারি তৈরি করতে চাই তখন TR ট্যাগ ব্যবহার করি। T ফর টেবল, R ফর রো। টেবল রো ইংরেজিতে যেটি, তাকে বাংলায় সারি বলা হয়। টেবিল সারি তৈরি করার জন্য বা টেবল রো তৈরি করার জন্য TR ট্যাগ ব্যবহার করা হয়। ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কি বলে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি ক নম্বর প্রশ্নে জ্ঞানমূলক আমরা সাধারণত পেয়ে থাকি। হোস্টিং কাকে বলে? ওয়েব হোস্টিং হলো ওয়েবসাইটকে একটি নির্দিষ্ট সার্ভারে স্থাপন করার পদ্ধতি। 19 নম্বর প্রশ্ন, ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে কোনো ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে কি বলা হয়? এটি মূলত রিকোয়েস্ট বলা হয়। যখন ক্লায়েন্ট হলাম আমরা আর যেখান থেকে তথ্য আমাদের কাছে চলে আসে সেই জায়গাটা হলো সার্ভার কম্পিউটার। এই সার্ভার কম্পিউটারে যখন আমরা কোনো ইনপুট দিই সেটি সাধারণত ক্লায়েন্ট রিকোয়েস্ট হিসেবেই যায়। 20 নম্বর প্রশ্ন, CSS এর পূর্ণরূপ কি? তোমরা এরকম অনেকগুলো পূর্ণরূপ SSC ICT বইতে পেয়ে যাবে, সবগুলো তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে। কাসকেডিং স্টাইল শিট হলো CSS এর পূর্ণরূপ। এটি HTML তৈরিতে, স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতে HTML এর পাশাপাশি CSSও ব্যবহার করা হয়। একটি ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটটি আপলোড করার পদ্ধতিকে কি বলে? একটু আগেই কিন্তু আমরা ওয়েব হোস্টিংয়ের কথা বলেছিলাম। এই হোস্টিং বিষয়টিকে অন্যভাবে বলা হয়েছে, একটি ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটকে আপলোড করার, যে ওয়েবসাইট আমরা তৈরি করেছি সেটিকে সার্ভারে আপলোড করতে হবে এবং আপলোড করার পদ্ধতিকে বলা হয় হোস্টিং। আমরা 22 নম্বর প্রায় শেষের দিকের প্রশ্নে চলে আসছি। ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য ক্যাসকেডিং স্টাইল শিট সিএসএস ব্যবহার করা হয়। 23 নম্বর প্রশ্ন, স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতে কোনটি প্রয়োজন? স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতে HTML এর পাশাপাশি আমরা CSS ব্যবহার করি। এখানে 1, 2 সঠিক উত্তর এবং PHP সাধারণত ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত হয়। সঠিক অপশন 1, 2। 24 নম্বর প্রশ্ন, HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর কোনটি? এই প্রশ্নটি কিন্তু আমরা আরও একবার পেয়েছিলাম। টেক্সট এডিটর হিসেবে সেখানে শুধু আমরা নোটপ্যাডের ব্যবহার দেখেছিলাম। এখানে বহুপদীতে 3টি অপশন দেওয়া হয়েছে, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট। সাধারণত এই 3টি টেক্সট এডিটরে আমরা HTML এর কোডগুলো লিখে তারপর ওয়েব পেজ তৈরি করি। 3টি সঠিক উত্তর। আমরা সর্বশেষ প্রশ্ন আজকের, HTML ফাইল তৈরির জন্য ফাইলের এক্সটেনশন কোনটি? মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট এটি। HTML কোনো ডকুমেন্ট তৈরি করার সময় আমরা সেই ফাইলের একটি নাম দিব, নামের পরে যে এক্সটেনশন ব্যবহার করি, এক্সটেনশন মানে হলো অতিরিক্ত অংশ। যে প্রোগ্রামে এই ফাইলটি তৈরি করা হয়েছে সেই প্রোগ্রামের একটি এক্সটেনশন দেওয়া হয়। HTML এর এক্সটেনশন .html অথবা .htm, txt না। নোটপ্যাডের সাধারণত এক্সটেনশন হলো txt। যদি আমরা নোটপ্যাড দিয়ে তৈরি করি, কোনো এক্সটেনশন ব্যবহার না করি, তখন txt বাই ডিফল্ট হিসেবে থেকে যাবে। তখন কিন্তু ওয়েব ব্রাউজার দিয়ে এই ফাইলটি ওপেন করা যাবে না। ওয়েব ব্রাউজার দিয়ে যদি কোনো ফাইলকে ওপেন করতে হয়, তখন নোটপ্যাড দিয়ে তৈরি ফাইলটিকে .html অথবা .htm এই দুটোর যে কোনো একটি ফরম্যাটের মাধ্যমে তৈরি করা হয়। 1, 3 সঠিক উত্তর। এই পর্বে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।